আচ্ছা, তো আমরা ফার্স্ট যেটা আগের দিনে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা যে আজকে আমরা কিছু কিছু জিনিস যেগুলো আমরা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের ক্লিভেজ প্রসেস আর হচ্ছে গ্রাসুলেশন। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখেছিলাম যে বিফোর আফটার ফার্টিলাইজেশন কি হয় না, দিস ইজ এগ অ্যান্ড স্পার্ম যখন ফিউজ করে, আর স্পার্ম এগ ফিউশনের পর কি তৈরি হয় না, টুয়েন দ্যাট ইজ ডিপ্লয়েড জাইগোট ফর্মেশন। ঠিক আছে, জাইগোট অ্যাকচুয়ালি সে ডিপ্লয়েড টুয়েন, এটা কি হয় না, ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে ডিভাইড করে প্রথমে মরুলা, ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা, দেন গ্রাস্টুলা স্টেজ, লাস্ট যে আছে অর্গানোজেনেসিস বা অর্গান ফর্মেশন। মানে এখানে কি কি হচ্ছে না, স্পার্ম এগ ফিউজ করলো, ফিউজ করার পর জাইগোট ফর্মেশন, জাইগোট এবার কি হচ্ছে ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা স্টেজ, ব্লাস্টুলা স্টেজ থেকে গ্রাসুলেশন স্টেজ হয়ে সেটা হচ্ছে অর্গানোজেনেসিস স্টেজে যাচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট এখানে আমাদের জানতে হবে যে ক্লিভেজ অ্যাকচুয়ালি হোয়াট ক্লিভেজ ইজ, ক্লিভেজ প্রসেস কি এবং ক্লিভেজের সাথে সেল ডিভিশনের সম্পর্ক কি। ক্লিভেজ, ক্লিভেজ কি, ক্লিভেজ হচ্ছে ওয়ান টাইপ অফ র্যাপিড মাইটোসিস। ক্লিভেজ ইজ নাথিং নাথিং বাট এক ধরনের দ্রুত মাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে, ক্লিভেজ হলো দ্রুত মাইটোসিস প্রক্রিয়া, যে মাইটোসিসে যেরকম কি হয় না, সেল ডিভাইড করে এবং ক্রোমোসোম নাম্বার একই থাকে, কিন্তু এখানে কি হয় ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে সেল ডিভিশন, মানে র্যাপিড সেল ডিভিশন হয়, খুব দ্রুত সেল ডিভিশন হয়। তাহলে এটাকে সেল ডিভিশন কেন বলছি না, কারণ এখানে কিছু স্টেপ অ্যাবসেন্ট থাকে, সেটা আমরা দেখবো কি কি ফেজ এখানে ক্লিভেজে অ্যাবসেন্ট হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ক্লিভেজ। ক্লিভেজ কি, ক্লিভেজ হচ্ছে, ক্লিভেজ হলো যেটা এক ধরনের সিরিজ অফ মাইটোটিক ডিভিশন বা মাইটোসিস। ক্লিভেজ, cleavage is one type of series of mitosis. Cleavage is nothing but, cleavage is a series of mitosis, mitotic division, not mitotic division means এটা mitosis, mitotic division যেখানে কি হয় না, সাইটোপ্লাজমিক ডিভিশন, স্মলার নিউক্লিয়েটেড সেলস সাইটোপ্লাজমিক ডিভিশন হতে থাকে। ঠিক আছে, ইটস এ সিরিজ অফ মাইটোটিক ডিভিশন। এক কথায় আমরা বলতে পারি এটা কি না, র্যাপিড মাইটোটিক ডিভিশন, র্যাপিড মাইটোটিক ডিভিশন। ক্লিভেজ পদ্ধতিতে কি হয় না, আমরা জানি একটা সেল সাইকেলের কি কি ফেজ থাকে। একটা সেল সাইকেলে জেনারেলি, সেল সাইকেল যখন চলে তখন সেখানে কি কি ফেজ থাকে, ইন্টারফেজ আর ডিভিশন ফেজ। ইন্টারফেজের মধ্যে কি কি থাকে, G1 S, G2 এন্ড M ফেজ। কিন্তু যখন ক্লিভেজ সেল সাইকেলে এই পদ্ধতিগুলো আমরা দেখি, দেন G1S G2 হয়ে এটা M ফেজে চলে আসে। ইন্টারফেজের মধ্যে M ফেজ পড়ছে না যদিও, M ফেজ হচ্ছে আলাদা, G1S G2, দেন এটা এন্টার করছে কোথায় না, ডিভিশন ফেজ, দ্যাট ইজ M ফেজ, তাই তো, ডিভিশন ফেজ বা যেখানে কি হয় বিভাজন দশা।
যেখানে আমরা বলছি এম ফেজ। এবার এই G1S G2 সেল সাইকেলের যে ফেজ আছে এটা নর্মালি আমরা কোষ চক্রের মধ্যে দেখতে পাই, কিন্তু ক্লিভেজে কি হয়? ক্লিভেজ ল্যাক অফ G1 and G2 ফেজ। ক্লিভেজে কি হয়? G1 and G2 ফেজ অ্যাবসেন্ট থাকে। মনে থাকবে, ক্লিভেজ প্রক্রিয়ায় G1 এবং G2 ফেজ অ্যাবসেন্ট থাকে, অনলি S and M ফেজ প্রেজেন্ট। অনলি S and M ফেজ মানে সিনথেসিস ফেজ এন্ড ডিভিশন ফেজ প্রেজেন্ট। সেজন্য এটাকে কি হচ্ছে, খুব র্যাপিড সেল ডিভিশন, র্যাপিড টাইপ অফ মাইটোসিস বলা যেতে পারে। ঠিক আছে, ক্লিয়ার এখানটা? তাহলে ক্লিভেজ হলো ওয়ান টাইপ অফ র্যাপিড মাইটোসিস। যদি বলে ক্লিভেজ প্রক্রিয়া কি অ্যাবসেন্ট হয়, G1 and G2 ফেজ অ্যাবসেন্ট থাকে, অনলি S ফেজ এন্ড M ফেজ প্রেজেন্ট। সিনথেসিস ফেজ এন্ড ডিভিশন ফেজ এখানে আমরা দেখতে পাই। হয়েছে? নাও আমরা চলে আসি প্লেন অফ দ্য ক্লিভেজ। ক্লিভেজ প্লেন কোন, কখন, কোন কিরকম হবে? ঠিক আছে, ক্লিভেজ প্লেন কিসের উপর ডিপেন্ড করে? ক্লিভেজ প্লেন কোন কোন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে, বা কোন প্লেনে ক্লিভেজ হবে? ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখব ক্লিভেজ প্লেন। ক্লিভেজ প্লেন করতে গেলে এখানে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা, প্রথমে জানতে হবে আমাদের একটা এগের, নর্মাল এগের স্ট্রাকচার। যে কোনো এগ, তার একটা প্রান্ত কি হয় না, ইয়ক কুসুম বেশি থাকে বা ইয়ক বেশি থাকে একটা প্রান্তে, আর একটা প্রান্তে ইয়ক খুব কম থাকে, বা যে প্রান্তটায় ইয়ক বেশি থাকে সেই প্রান্তটাকে আমরা কি বলি? ভেজিটাল পুল। হ্যাঁ, যেই দিকটায় ইয়ক বেশি থাকে এটাকে বলা হয় ভেজিটাল পুল। হ্যাঁ, যে দিকটায় ইয়ক কম থাকে সেই দিকটাকে বলা হয় অ্যানিমাল পুল। ঠিক আছে, তাহলে দুটো দিক, একটাকে বলা হয় ভেজিটাল পুল, একটা অ্যানিমাল পুল। অ্যানিমাল পুল হচ্ছে ইয়ক ফ্রি রিজিয়ন, ইয়ক ফ্রি অর ইয়ক লেস অ্যাকচুয়ালি, আর মোস্টলি ইয়ক ইয়ক রিচ এখানে হয়। ঠিক আছে, প্রচুর পরিমাণে ইয়ক থাকে ভেজিটাল পুলে। ঠিক আছে, যেখানটা, নাও এখানে আমরা দেখব যত ইয়ক বেশি থাকবে কোনো একটা এগের মধ্যে, সেটা কি হয়, ক্লিভেজ প্রসেসকে লোয়ার করে। তাহলে ক্লিভেজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ ইয়ক। এটা যেন খেয়াল থাকে, ক্লিভেজ হচ্ছে ইয়ক যত থাকবে তার সাথে ইনভার্স রিলেশন। Cleavage is inversely related to amount of ion. স্যার তাহলে অ্যানিমাল পোলটাই কি কি থাকছে? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এসব? অ্যানিমাল পোলে অ্যাকচুয়ালি হ্যাঁ বাকিগুলো থাকছে, কিন্তু ইয়ক কম থাকছে। ঠিক আছে, বাকি সমস্ত জিনিসই থাকে। মানে অ্যাকচুয়ালি এই যত এই ডিফারেন্সটা হবে, একটা দিকে র্যাপিড ডিভিশন, মানে যে দিকটায় ইয়ক নেই সেই দিকটায় ক্লিভেজ তাড়াতাড়ি হয়। অনেক সময় এগের কি হয় আমরা দেখবো, এখানে বিভিন্ন প্লেনে ডিভিশন হয়। অনেক সময় হতে পারে এই যে ক্লিভেজ মানেই এরকম পুরো কমপ্লিটলি ইকুয়াল ডিভিশন হবে সেরকম নয়, মানে দুটো ইকুয়াল ভাগ হয়ে যাবে সেরকম নয়। অনেক সময় হয় যে এই যে দিকটা অ্যানিমাল পোল আছে সেই দিকে ডিভিশন অনেক ফাস্ট হয়, আবার যেদিকটা ভেজিটাল পোল আছে সেদিকে মানে ক্লিভেজ প্লেন আলাদা আলাদা হয়। ঠিক আছে, ওই জায়গাটা এইখানে কিন্তু
সাইটোপ্লাজমিক কন্টেন্ট আদার্স জিনিসপত্র থাকবে কিন্তু ইয়ক কম থাকবে অ্যানিমাল পুলে। কি কি বাকিটা যে অ্যানিমাল পুলের রোলটা আমরা এক্ষুনি এর পরেতেই আছে যে ইয়কের ওপর বেস করে আমরা অ্যানিমাল পোল আর ভেজিটাল পোল যে রোলটা সেটা আমরা বুঝতে পারবো। ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং আছে, হ্যাঁ হচ্ছে। অ্যানিমাল আমার পোল, একটু তাড়া আছে, একটু যাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। ওই অ্যানিমাল রেকর্ডিংটা পোল, দেখে নেবো। হুম হুম। অ্যানিমাল পোল এন্ড ভেজিটাল পোল, ঠিক আছে। ভেজিটাল পোল হচ্ছে ইয়কি, অ্যানিমাল পোল হলো ইয়ক ফ্রি রিজিয়ন আর ইয়ক লেস রিজিয়ন, আর ভেজিটাল পোল হলো ইয়কি রিজিয়ন। হ্যাঁ, আচ্ছা এবারে চলে আসি আমরা দেবপ্রিয়া, ওখানে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানটা আমরা দেখবো আর একটা জিনিস যে যত ইয়ক বেশি থাকবে মানে ইয়কের সাথে কি হচ্ছে না, অ্যামাউন্ট অফ ইয়কের সাথে ক্লিভেজের রিলেশন হলো ইনভার্স। তাহলে অ্যানিমাল পুলে কি হয় না, লেস অ্যামাউন্ট অফ ইয়ক, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অ্যানিমাল পুল, অ্যানিমাল একটা যে কোনো এগেরে দুটো দুটো পোল থাকে, ইয়ক যুক্ত এগের দুটো পোল, যেদিকটা ইয়ক বেশি থাকে সেই দিকটাকে বলা হয় ভেজিটাল পোল, যেদিকটা ইয়ক কম থাকে সেদিকটাকে বলা হয় অ্যানিমাল পোল। ঠিক আছে। এবার অ্যানিমাল পুলে কি হয় না, যেহেতু লেস অ্যামাউন্ট অফ ইয়ক, যেহেতু ইয়ক খুব কম থাকে, লেস অ্যামাউন্ট অফ ইয়ক, সো ক্লিভেজ রেট ইজ হাই। এখানে কি হবে, ক্লিভেজ রেট বা র্যাপিড এখানে ডিভিশন হবে, ক্লিভেজ রেট ইজ হাই ইন অ্যানিমাল পুল। যত হাই হবে তাহলে কি হবে, মোর নাম্বার অফ সেলস তৈরি হবে, মানে অনেক বেশি সেলস তৈরি হবে, মোর নাম্বার অফ সেলস। আর যত বেশি সেলস তৈরি হবে, সেলস গুলো কি ছোট ছোট হবে, মানে একটা এই জিনিসই যদি বারবার ডিভাইড করে খুব তাড়াতাড়ি, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেলস গুলো ছোট হবে। সেজন্য এই রিজিয়নটাকে বলা হয় মাইক্রোমিয়ার। মাইক্রো মিনস কি মল, স্মল, মাইক্রোমিয়ার ফর্ম, ঠিক আছে। মানে অ্যানিমাল পুলে যে সেলস গুলো, সেই সেলস গুলো খুব র্যাপিডলি ডিভাইড করে, তার মেজর কারণ হচ্ছে ওখানে ইয়ক কম থাকে। আর আমরা জানি যে ইয়কের সাথে ক্লিভেজের রিলেশন কিরকম, ইয়কের সাথে ক্লিভেজের রিলেশন হলো ইনভার্স রিলেশন, ঠিক। তো সেজন্য এই অ্যানিমাল পুলে কি হয়, যেদিকটা ইয়ক কম থাকে সেদিকে র্যাপিড ডিভিশন। আচ্ছা, ভেজিটাল পুল, ভেজিটাল পুলে ঠিক অপোজিট হবে। যেহেতু ভেজিটাল পুলে কি হয়, খুব বেশি অ্যামাউন্ট অফ ইয়ক আছে, হাই অ্যামাউন্ট অফ ইয়ক, হাই অ্যামাউন্ট অফ ইয়ক, লো রেট অফ ক্লিভেজ, এর হার কম, and less number of cells। কম নাম্বার সেলস হবে কারণ যেহেতু ডিভিশন কম হচ্ছে, সেজন্য দে আর ফর্ম ম্যাক্রোমিয়ার ফর্ম। এখানে কি তৈরি হবে, ম্যাক্রোমিয়ার, ম্যাক্রোমিয়ার তৈরি হবে, ঠিক আছে। এবারে হচ্ছে তা কোন প্লেনে ক্লিভেজটা হবে সেটা কি কে ডিটারমাইন করে, তাহলে নেক্সট কোশ্চেন হলো হুইচ ডিটারমাইন ক্লিভেজ প্লেন, কোন প্লেনটা ক্লিভেজ কোন দিকে হবে, কোন প্লেনে হবে ক্লিভেজ প্লেন। মানে সাপোজ যে এটা হলো একটা এগ, এই এগটার কোন প্লেনে ডিভিশন হবে,
এই বরাবর ডিভিশন হবে, না এই বরাবর হবে, না এই বরাবর হবে, না এই দিকে হবে, কোন প্লেনে ডিভিশনটা হবে, ক্লিভেজ প্লেনটা কোন দিকে হবে, সেটা ডিটারমাইন করে কার কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে সেটা আমাদের এখানে বুঝতে হবে। এটা একটা ডিপেন্ড করে কার উপর, না মাইক্রোটিবিউলার বা স্পিন্ডলের অ্যারেঞ্জমেন্টের উপর। ঠিক আছে, এখানে অ্যাস্ট্রাল যে মাইক্রোটিবিউল তৈরি হয় সেন্ট্রিজোম থেকে, সাপোজ যদি এরকম মাইক্রোটিবিউলার অ্যারেঞ্জমেন্ট থাকে, একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তো এই যে স্পিন্ডল পোল গুলো তৈরি হয়েছে, এখান থেকে কি হয়, অ্যাস্ট্রাল মাইক্রোটিবিউল তৈরি হয়। এই অ্যাস্ট্রাল মাইক্রোটিবিউল যে প্লেন বরাবর থাকবে, তাহলে এই দিকে আছে মানে কি, এই প্লেন বরাবর ক্লিভেজ হবে। যদি অ্যাস্ট্রাল মাইক্রোটিবিউলটা ঘুরিয়ে এই দিকে চলে আসে, সাপোজ মানে এক্সাম্পলের খাতিরে, যদি এই দিকে চলে আসে আর আরেকটা দিকে এই দিকে পোলে চলে আসে অ্যাস্ট্রাল মাইক্রোটিবিউল, যদি এই বরাবর মাইক্রোটিবিউলার অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে ক্লিভেজ প্লেন কোন দিকে হবে, ক্লিভেজ প্লেন ঠিক এই বরাবর ক্লিভেজ হবে। তখন কিন্তু এই ভার্টিক্যালি ক্লিভেজ হবে না। ঠিক আছে, তাহলে ক্লিভেজ কোন দিকে হবে সেটা ডিটারমাইন করে কে, দ্য স্পিন্ডল অর মাইক্রোটিবিউলার অ্যারেঞ্জমেন্ট। স্পিন্ডল ফাইবার, মাইক্রোটিবিউলার অ্যারেঞ্জমেন্ট microtubular arrangement determines the cleavage plane. বুঝা গেল? তাহলে মাইক্রোটিবিউলের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা ডিটারমাইন করে ক্লিভেজ প্লেনটা কোন দিকে হবে। মানে স্পিন্ডল ফাইবারের যে অ্যারেঞ্জমেন্ট, সেই স্পিন্ডল ফাইবারের অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে কিন্তু ক্লিভেজ প্লেন ডিটারমাইন হয়। মাইক্রোটিবিউলার অ্যারেঞ্জমেন্ট যেদিকে হবে সেই দিক বরাবরই ক্লিভেজ প্লেন ডিটারমাইন থাকে। ঠিক আছে, তো মাইক্রোটিবিউলার অ্যারেঞ্জমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় বা আর্টিফিশিয়ালি এরকম যদি কোনো পরিবর্তন করে দেওয়া হয় বা মাইক্রোটিবিউল ফর্মেশন করতে না দেওয়া হয়, তাহলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো ক্লিভেজ হবে না। হ্যাঁ, সেটাও যেন খেয়াল থাকে যে মাইক্রোটিবিউলার অ্যারেঞ্জমেন্টে একটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে ক্লিভেজের জন্য। একটু এবারে আমরা চলে আসছি এগের ক্লাসিফিকেশন অফ এগস। কত ধরনের ভিন্ন ভিন্ন ধরনের যে এগ আছে তার সেরকম সেটার আমরা ক্লাসিফিকেশন করতে হবে আমাদের। ঠিক আছে, টাইপস অফ এগস বেসড অন ইয়ক। কত ধরনের বিভিন্ন অ্যানিমালসদের কি হয়, প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এগের ইয়কের অ্যামাউন্টও ভ্যারি করে। ঠিক আছে, মানে এগের মধ্যে ইয়কটা বা কুসুম যেটা ইয়কের অ্যামাউন্ট কিন্তু সব জায়গায় একই রকম থাকে না, মানে সব ধরনের এগের ক্ষেত্রে একই ধরনের হয় না। ঠিক আছে, তো যে ধরনের এগ যেরকম হবে তার উপর বেস করে ক্লিভেজ প্লেন সেরকম ডিটারমাইন হয়। ঠিক আছে, আচ্ছা তার আগে আমাদের তাহলে রোল অফ ক্লিভেজ হলো, আচ্ছা এখানটা কিছু সূত্র আছে যেটাকে বলা হয়, এটাকে হচ্ছে লজ অফ ক্লিভেজ। এটাকে একটুখানি করে দেওয়া হোক, লজ অফ ক্লিভেজ, ক্লিভেজ সংক্রান্ত কিছু বিজ্ঞানীদের। এক হচ্ছে যেটা আমরা বালফোর লজ, যেটা BALFOURS, বালফোর্স ল। এটা কি বলছে না,
speed or rate of cleavage the speed মানে জাস্ট আমরা যেটা আগে যেটা বললাম ওটাই এনই দিয়েছিল the speed or rate of cleavage inversely proportional in any region of the egg is inversely proportional to the amount of yolk. Inversely proportional to the amount of yolk. এই যে আগে আমরা যেটা বললাম যে ক্লিভেজের সাথে ইনভার্স রিলেশন এটা বলেছিলেন এই ব্রাফেলোর লস হিসেবে পরিচিত ঠিক আছে আচ্ছা হার্টউইগ ল হার্টউইগস ল আর হচ্ছে স্যাক্স লটা আগে করে নি SACH স্যাক্স ল উনি কি বলেছিলেন যে সেলস উনি দুটো ল দিয়েছিলেন টু লস আর গিভেন এর ক্লিভেজ সংক্রান্ত ফার্স্ট ল কি না সেলস যেগুলো আছে সেগুলো ইকুয়ালি ডিভাইড করে সেলস tend to divide into equal daughter cells. Number two, each new cleavage plane tend to bisect first one at right angle. Tend to bisect the previous one at right angle. মানে যেটা আগে ক্লিভেজ হয়েছিল সেটার সাথে সমকোণে ডিভাইড করবে এটা কারেক্ট হবে তা কিন্তু নয় এরকম যেন মনে না হয় যে সবসময় যে এখানে যেমন সেল টেন টু ডিভাইড ইন ইকুয়াল নাম্বার অফ ডটার সেল আমরা দেখবো যে ইকুয়াল নাম্বার অফ ডটার সেল সব দিকে সমান হয় না কিন্তু ওনারা বিজ্ঞানীরা বলেছিলেন এটা ওনার ল ঠিক আছে মানে এটা সত্য কি পরে মানে এটা সঠিক কি সঠিক না সেটা পরের কথা ঠিক আছে কিন্তু এই লসটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট যেটা ব্লাফেলোর ল এটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ ইয়কের সাথে ক্লিভেজের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল ঠিক আছে শুধু এই ব্লাফেলোর লটা যেন খেয়াল থাকে স্যাক্স লটা মাঝে মধ্যে যে অনেক সময় হয়তো দু তিনটে বিজ্ঞানীদের নাম দিয়ে দিতে পারে দিয়ে কোশ্চেন দিয়ে দিল তো তখন এটুকু যেন খেয়াল থাকে যে কে দিয়েছিল এটা স্যার এখান থেকে কি রকম কোশ্চেন আসবে? এখান থেকে কোশ্চেন বলতে জাস্ট ওই ক্লিভেজের সাথে সেল ডিভিশনের কি তফাৎ হতে পারে যে ফার্স্ট পার্টটা যেমন ক্লিভেজ এর সাথে সেল ডিভিশনের সাথে ক্লিভেজের তফাৎ কোথায় ক্লিভেজ হচ্ছে অ্যাকচুয়ালি র্যাপিড টাইপ অফ মাইটোসিস হ্যাঁ যেখানে G1 and G2 ফেজ থাকে না হ্যাঁ S জি ফেজ ওয়ান N জি ফেজ টু থাকে থাকছে না আর ওটাতে জি1 জি2 থাকছে সেল ডিভিশনে এখানে শুধু এম আর এস টা হ্যাঁ তার ফলে কি হচ্ছে টাইম ডিউরেশনটা কমে যাচ্ছে কোষ চক্রে সেল সাইকেলে আগে যে টাইম ডিউরেশন থাকতো কারণ একটা কোষ G1 G2 পেজে কতক্ষণ স্পেন্ড করতে পারে ম্যাক্সিমাম স্পেন্ড করে সাপোজ মানুষের সেলের হয় 24 ঘন্টা হচ্ছে সেল সাইকেল মনে আছে যে কোন ফেজে কত সময় একটা মানুষের কোষ কত সময় অতিবাহিত করে মানে কোন ফেজে কতটা স্পেন্ড করে কিছু আইডিয়া
বলেছিলাম। হ্যাঁ, ওটা ভুলে গেছি। তবে ওটাতে 23 ঘন্টা থাকছে আর মাইটোটিক ফেজটাতে 1 ঘন্টা থাকছে। হ্যাঁ, তাহলে ওইখানে 23 টাইম গুলো কমে যাবে। হ্যাঁ 23 ঘন্টার মধ্যে এই G1 এন্ড G2 ফেজই হচ্ছে ম্যাক্সিমাম। G1 G2 ফেজেই হচ্ছে ওরা 11 ঘন্টা, আর এদিকে হচ্ছে নিয়ার অ্যাবাউট 11 আর এদিকে 10, প্রায় 21 ঘন্টা, 1 ঘন্টা মাত্র স্পেজ। তো 11 ঘন্টা তো 21 ঘন্টা, 21 ঘন্টারও কম, মানে প্রায় 21 ঘন্টা কমিয়ে দিচ্ছে ডিভিশন। ঠিক আছে, টোটাল 23 ঘন্টা যদি হয়, 21 নয় 22 ঘন্টা, প্রায় ইকুয়াল মোটামুটি 22 থেকে 22 ঘন্টার মতো। ঠিক আছে, আর 1 ঘন্টা হচ্ছে ডিভিশন ফেজ। তো এস ফেজও খুব কম সময় লাগে, সবচেয়ে বেশি সময় লাগে এই G1 ফেজে, ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করে G1 এ, তারপর G2 তে, তারপর এস ফেজে। এস ফেজেও কিন্তু খুব স্যার কম তাহলে, হুম, হ্যাঁ তাহলে এস ফেজটা যেহেতু থাকছে তাহলে সিনথেসিস গুলো সবকিছুই হচ্ছে। হ্যাঁ ডিএনএ সিনথেসিস হচ্ছে, কারণ ডিভিশন হচ্ছে। তো ডিভিশন হলে একটা সেল থেকে যখন দুটো সেল হচ্ছে, তখন তো ওর অ্যামাউন্ট অফ ডিএনএ না হলে তো ডিভিশন করতে পারবে না। সাপোজ এই সেলটা ডিভাইড করবে, এই সেলটাকে যখন ডিভাইড করে 4টে সেল হবে, এখানে 4টে নিউক্লিয়াস দিতে হবে ওকে। কারণ সেলে যদি নিউক্লিয়াস না থাকে তাহলে তো আর সেই সেলটা কাজ করতে পারবে না। বুঝা যাচ্ছে? সেজন্য ওই সেলটাকে কি করতে হবে না, সিনথেসিস করতেই হবে। হ্যাঁ, মানে ডিএনএ রেপ্লিকেশন চালাতেই হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে আমরা চলে আসি যে এগ, বিভিন্ন ধরনের যে এগ আছে তার উপর বেশ করে কিরকম কি হয়, মানে ডিফারেন্ট টাইপস এগ। আমরা যদি দেখি যে অ্যামাউন্ট অফ ইয়কের উপর বেশ করে টাইপ, তাহলে এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এগ অন দ্য বেসিস অফ ইয়ক প্রেজেন্ট। হ্যাঁ, অ্যামাউন্ট অফ ইয়ক, ইয়ক কতটা থাকছে, আর হচ্ছে এক্সাম্পল। টাইপের মধ্যে ফার্স্ট আমরা দেখবো কি না, আলেসিথাল এগ। লেসিথাল, লেসিথাল মানে হচ্ছে কুসুমকে বলে লেসিথাল। হ্যাঁ, এখানে লেসিথাল, আলেসিথাল মানে কি উইথাউট ইয়ক, এগস উইথাউট ইয়ক, কোনো ইয়কই নেই বা ইয়ক বিহীন যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে যেমন হচ্ছে ম্যামেলিয়ান এগ। ম্যামালস যে ইনক্লুডিং হিউম্যান, মানুষের যে এগ সেটাও কিন্তু আলেসিথাল। হ্যাঁ, mammalian egg including human. Microlecital, micro means কি small, তাহলে eggs with little amount of yolk, eggs with very little amount of yolk, খুব কম পরিমাণে যদি কুসুম থাকে তাহলে তখন তাকে বলবো মাইক্রোলেসিথাল। মাইক্রোলেসিথালের এক্সাম্পল কি হবে, যেমন আমরা পাবো সি আর্চিন, স্টারফিশ, এদের ক্ষেত্রে মাইক্রোলেসিথাল টাইপ অফ এগ দেখা যায়। সি আর্চিন, স্টারফিশ, মেসোলেসিথাল।
মেসোলেসিথাল হচ্ছে কি মডারেট অ্যামাউন্ট অফ ইয়ক, মানে মোটামুটি মাঝামাঝি ইয়ক যদি থাকে, খুব বেশি নয় খুব কমও নয়, তাহলে সেটা হবে মেসোলেসিথাল উইথ মডারেট অ্যামাউন্ট অফ ইয়ক। যেমন আমরা কোথায় পাই, ফ্রগের ক্ষেত্রে, ফ্রগের যে এগ থাকে সেটা মেসোলেসিথাল, হ্যাঁ মেসোলেসিথাল। আচ্ছা, অ্যাম্ফিবিয়ান্সদের যে এগ, বিশেষ করে অ্যাম্ফিবিয়ান্স এগ হচ্ছে মেসোলেসিথাল টাইপ। মেগালেসিথাল, মেগালেসিথাল হচ্ছে কি না হাই অ্যামাউন্ট অফ ইয়ক এগস উইথ লার্জ অ্যামাউন্ট অফ ইয়ক। যদি খুব বেশি পরিমাণে ইয়ক থাকে তাহলে সেক্ষেত্রে হবে মেগালেসিথাল। যেমন এক্সাম্পল হচ্ছে রেপটাইলস এন্ড বার্ডস এর ক্ষেত্রে, রেপটাইলস এন্ড বার্ডস। এটা হলো এগের অ্যামাউন্ট অফ ইয়ক, ইয়কের উপর বেশ করে কতটা, কোথায় বেশি থাকছে কোথায় কম থাকছে কোথায় থাকছে না। যেটা থাকছে না জেনারেলি আলেসিথাল মিন্স উইদাউট ইয়ক, ইয়ক না থাকলে তখন তাকে বলছে আলেসিথাল টাইপ। ইয়ক কম থাকলে মাইক্রো, মাইক্রো মিন্স স্মল, তো স্মল অ্যামাউন্ট অফ ইয়ক, মেসো মিন্স মডারেট অ্যামাউন্ট অফ ইয়ক, আর মেগালেসিথাল মানে হাই অ্যামাউন্ট অফ ইয়ক আছে। ঠিক আছে, এবার এই ইয়কের উপর বেশ করে ক্লিভেজ ডিফারেন্ট হয়। এবার আমাদের ক্লিভেজ সম্পর্কে দেখতে হবে। এবার আমরা দেখব যে ক্লিভেজকে আমরা এখানে দুটো ভাগে অ্যাকচুয়ালি জানি, হলোব্লাস্টিক ক্লিভেজ বা কমপ্লিট ক্লিভেজ। একটাকে বলা হয় হলোব্লাস্টিক, হলো মিন্স কি কমপ্লিট, holoblastic cleavage. Another is the meroblastic cleavage. holoblastic cleavage কি, holoblastic মানে হলো মিন্স কি কমপ্লিট অর সম্পূর্ণ ক্লিভেজ, হলো মিন্স কমপ্লিট, মানে যে ক্ষেত্রে কি হবে সম্পূর্ণ ক্লিভেজ হবে, কি হবে না এগটা পুরোপুরি কমপ্লিটলি ডিভাইড করে যাবে, সেক্ষেত্রে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। সাপোজ হলোব্লাস্টিক ক্লিভেজের মানে এরকম এগটা আছে, এই এগটা যদি সম্পূর্ণরূপে দুটো ভাগে ভাগ হয়ে যায়, দিয়ে দুটো রকম প্রথমে ক্লিভেজ আরো তৈরি করবে, দিয়ে দুটো সম্পূর্ণরূপে কমপ্লিট যে ইকুয়াল ডিভাইড করে যাবে, সেটা হচ্ছে এটা হলো হলোব্লাস্টিক ক্লিভেজ। মেরোব্লাস্টিক ক্লিভেজ কি না এটাকে বলা হয় ইনকমপ্লিট ক্লিভেজ। মেরোব্লাস্টিক ক্লিভেজের আরেক নাম হলো ইনকমপ্লিট ক্লিভেজ। যে ক্ষেত্রে কি হবে সম্পূর্ণরূপে ক্লিভেজ হবে না, যেখানে সম্পূর্ণরূপে ক্লিভেজ হচ্ছে না, যেমন সাপোজ এখানে একটা এগ আছে, যে ক্লিভেজ হওয়ার সময় হয়তো ফার্স্টের দিকগুলো যেগুলো প্রথম দিকে আছে সেদিকে এরকম ভাবে ভাগ হয়ে গেল, শেষ দিকে কোনো ক্লিভেজ হচ্ছে না, এরকম মানে সারফেসের দিকটা ক্লিভেজ শুরু হয়ে গেছে কিন্তু এই এন্ডে ক্লিভেজ, মানে এখানে যে সেলস গুলো তৈরি হবে সেগুলো ইকুয়ালি শেপ এন্ড সাইজে কিন্তু ইকুয়ালি ডিভাইড হচ্ছে না, মানে এখানে কি হচ্ছে একটা দিকে বেশি হচ্ছে একটা দিকে কম হচ্ছে। ঠিক আছে,
তাহলে এটাকে বলা হয় মেরোব্লাস্টিক ক্লিভেজ। এবারে আমরা চলে আসি যে হলোব্লাস্টিক ক্লিভেজ, এটা আমাদের যে সমস্ত এগের ক্ষেত্রে আমরা পাই হলোব্লাস্টিক ক্লিভেজ, সেটা হলো আইসোলেসিথাল এগ। হলোব্লাস্টিক ক্লিভেজ কাদের মধ্যে পাবো? আইসোলেসিথাল এগ, আইসোলেসিথাল বলতে আবার কি বোঝায়? আইসোলেসিথাল বলতে যে আইসো মিন্স কি সেম, আইসোটোপ, আইসোবার, আইসো মিন্স সেম, ঠিক আছে। আইসোলেসিথাল মিন্স কি, যেখানে যে ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইয়ক, যদি এগের মধ্যে পুরোটাতে সব দিকে সমান ভাবে ছড়ানো ইয়ক থাকে, তাহলে সেই এগকে আমরা বলবো আইসোলেসিথাল এগ। আইসোলেসিথাল এগ মানে হলো ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইয়ক, ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইয়ক। ইয়ক ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে আইসোলেসিথাল এগের ক্ষেত্রে, হ্যাঁ? যেমন আমরা এক্সাম্পল যদি দেখি আইসোলেসিথাল এগের ক্ষেত্রে কি রকম হয়, এখানে এক হচ্ছে রেডিয়াল ক্লিভেজ। আইসোলেসিথাল এগের ক্ষেত্রে আমরা রেডিয়াল ক্লিভেজ, শুধুমাত্র দুটো আমরা এখানে করে রাখবো। আইসোলেসিথাল এগের মধ্যে কি দেখা যায়? হলোব্লাস্টিক ক্লিভেজ দেখা যায়। হলোব্লাস্টিক ক্লিভেজ এর মধ্যে আইসোলেসিথাল এগ পড়ছে, ঠিক আছে। আইসোলেসিথাল এগের মধ্যে এটা দেখা যায়। এই আইসোলেসিথাল এগের মধ্যে আবার কিছু ধরনের ভাগ আছে। রেডিয়াল ক্লিভেজ হতে পারে, রেডিয়াল ক্লিভেজ, আর হচ্ছে দুটো মনে রাখলেই কাজ চলে যাবে, রোটেশনাল ক্লিভেজ। রোটেশনাল ক্লিভেজ, রোটেশনাল ক্লিভেজ আমরা কোথায় দেখি? রোটেশনাল ক্লিভেজ হচ্ছে ম্যামালসদের, মানুষের যে ক্লিভেজ হয় সেটা রোটেশনাল, ম্যামেলিয়ান্স যে ক্লিভেজ সেটা হলো রোটেশনাল ক্লিভেজ, হ্যাঁ। আর রেডিয়াল ক্লিভেজ হচ্ছে একাইনোডার্মস আর অ্যাম্ফিওক্সাস এর মধ্যে দেখা যায়। একাইনোডার্মস, একাইনোডার্মস এদের মধ্যে দেখা যায়। এই দুটো আমরা শুধু এখানে করে রাখবো। আর হচ্ছে মেসোলেসিথাল এগের ক্ষেত্রেও হলোব্লাস্টিক ক্লিভেজ হয়। মেসোলেসিথাল এগ, মেসোলেসিথাল এগ মেসোলেসিথাল এগের ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখি। মেসোলেসিথাল মানে কি? মডারেট ভেজিটাল ইয়ক ডিপোজিশন, ঠিক আছে। যদি মডারেটলি ইয়ক থাকে, ভেজিটাল ইয়ক, মডারেট অ্যামাউন্ট অফ ভেজিটাল ইয়ক হয়েছে। এবার আমরা চলে আসি মেরোব্লাস্টিক ক্লিভেজ, এটা হলো কমপ্লিট ক্লিভেজের ক্ষেত্রে। এবারে চলে আসি মেরোব্লাস্টিক ক্লিভেজ। মেরোব্লাস্টিক ক্লিভেজ বা ইনকমপ্লিট ক্লিভেজ কাদের ক্ষেত্রে দেখা যায়? টেলোলেসিথাল এগ, টেলোলেসিথাল, টেলোলেসিথাল যাদের ক্ষেত্রে থাকে, যে সমস্ত অর্গানিজমে টেলোলেসিথাল এগ থাকে। টেলোলেসিথাল এগ মানে কি? যেখানে ইয়ক একদম একটা প্রান্তে থাকে, টেলোলেসিথাল একদম প্রান্তে থাকে। যে যেমন হচ্ছে আমরা কোন ক্ষেত্রে দেখবো টেলোলেসিথাল ইয়ক? যেমন আমাদের যে মুরগির যে এগ, এই যেগুলো আমরা খাই সেগুলো সবই টেলোলেসিথাল, মানে একটা প্রান্তের দিকে বেশি থাকে, একটা দিকে কম থাকে। বেসিক্যালি এদের ক্ষেত্রে কি হয় না, আমরা টেলোলেসিথাল
equal dense yolk telolecital telolecital egg কি না yolk present in one pole একটা পোলের দিকে কি হচ্ছে বেশি পরিমাণে ইয়ক থাকছে এদের ক্ষেত্রে কি ধরনের ক্লিভেজ পাই টেলোলেসিতাল এগের ক্ষেত্রে মেরোব্লাস্টিক ক্লিভেজের মধ্যে আবার টেলোলেসিতাল এগের মধ্যে আমরা দুটো পাই একটা বলা হয় ডিসকয়েডাল ক্লিভেজ আর বায়োল্যাটারাল ক্লিভেজ যেমন এটা আমরা মোলাস্কে পাই বা শামুকদের যে গ্রুপটা আছে তাদের মধ্যে বায়োল্যাটারাল ক্লিভেজ দেখা যায় আর ডিসকয়েডাল ক্লিভেজ এটা বার্ডস এবং রেপটাইলস দেখা যায় ফিশ বার্ডস আর রেপটাইলস এটা দেখা যায় ডিসকয়েডাল টাইপ অফ ক্লিভেজ দেখা যায় আর একটা হয় সেন্ট্রোলেসিথাল এগ সেন্ট্রোলেসিথাল এগ সেন্ট্রোলেসিথাল এগ কাদের থাকে সেন্ট্রোলেসিথাল এগ হচ্ছে ইনসেক্টদের থাকে বেসিক্যালি কাকে বলে তাহলে যেদিকে ইনসেক্টের সেন্ট্রোলেসিথাল এগ থাকে ইয়ক ইন দ্য সেন্টার অফ দ্য এগ মানে ইয়ক জেনারেলি কি হয় সেন্টারে থাকে যার ফলে কি হয় ক্লিভেজ সবসময় পেরিফেরির দিকে হয় এদের ক্ষেত্রে কি হয় ইয়ক ইন দ্য সেন্টার ইয়ক ইন সেন্টার অফ এগ এবং ক্লিভেজ কি হবে এক্ষেত্রে সুপারফিশিয়াল ক্লিভেজ দেখা যায় সেন্ট্রোলেসিথাল এগের ক্ষেত্রে না জায়গা হবে না জাস্ট সুপারফিশিয়াল ক্লিভেজ এদের ক্ষেত্রে কি দেখা যায় সুপারফিশিয়াল ক্লিভেজ সুপারফিশিয়াল ক্লিভেজ দেখা যায় তাহলে এখানটা আমরা যদি সামারি করি কি ধরনের তাহলে ক্লিভেজ হয়েছে এখানটা এটা একটু জিনিসটা আমি আরেকবার দেখাই ছবিগুলো একবার আর একটোটার্ম থেকে জেনারেলি নার্ভাস সিস্টেম তৈরি হয় এইটা যেন একটু খেয়াল থাকে কোন তাহলে গ্যাস্ট্রুলেশন স্টেজে যদি বলে কোন স্টেজে তিনটে জার্ম লেয়ার তৈরি হয় মরুলা ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা কোনটা অ্যান্সার হবে গ্যাস্ট্রুলা ঠিক আছে তো গ্যাস্ট্রুলা স্টেজে অ্যাকচুয়ালি জার্ম লেয়ার ডিফারেন্সিয়েশন হয় এটা যেন খেয়াল থাকে এবারে আমরা চলে আসি নেক্সটটা সেটা হলো কিছু মরফোজেনেটিক মুভমেন্ট বলতে কি না এই সেলস গুলো কি হয় ভেতরের দিকে মুভ করে মানে এটা হলো ব্লাস্টুলা স্টেজের পর জাস্ট গ্যাস্ট্রুলেশন স্টার্ট হয়েছে এই গ্যাস্ট্রুলেশন স্টেজে কি হয় সেলস গুলো যদি আমরা এরকম হয় কোন একটা ফুটবল আছে ফুটবলটাকে হয়তো ভেতর দিকে এখানে একটা এমন মানে ভালো করে প্রেসার দিয়ে ভেতর দিকে ঢোকানোর চেষ্টা করলো মানে ভেতরে পুশ করানোর চেষ্টা করলো যদি করা হয় তাহলে এরকম একটু স্ট্রাকচার তৈরি হয় জাস্ট আমরা যদি এখানে প্রেসার দিই তাহলে এই রকম একটা স্ট্রাকচার তৈরি হতে পারে সেটা হচ্ছে ইনভ্যাজিনেশন মানে হচ্ছে ইনফোল্ডিং অফ সেল সিট ইনটু দ্য এমব্রিও মানে এমব্রিওর মধ্যে ভেতরে যদি সেল ভেতর দিকে মুভ করে তাকে বলছে ইনভ্যাজিনেশন বুঝা গেল ইনভ্যাজিনেশন এটা হলো মরফোজেনেটিক মুভমেন্ট মানে সেলস গুলো এবার মুভ করবে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই গ্ল্যাসুলার স্টেজে যেগুলো তৈরি হচ্ছে এই সেলস গুলো থেকেই আমাদের চোখ নাক কান মুখ সব তৈরি হবে তাহলে এইগুলো তো প্রপার অ্যারেঞ্জমেন্ট হতে হবে এই অ্যারেঞ্জমেন্টের জন্য কি সেলস গুলো মুভ করে
মুভ করাটাকে, যে গ্যাস্ট্রোলাস সেলস গুলো কি কি ধরনের মুভমেন্ট হতে পারে সেগুলোর হচ্ছে, তার মধ্যে ইনভ্যাজিনেশন হলো একটা টাইপ। এরকম অনেকগুলো টাইপ আছে, যেমন ইনভ্যাজিনেশন। এরপর আমরা দেখবো ইনভলিউশন। ইনভলিউশনে কি হচ্ছে, ইনভ্যাজিনেশনে হলো ইন্ডিভিজুয়াল সেলস গুলো জাস্ট ইনওয়ার্ড মুভ করেছিল। এখানে হচ্ছে কি না, সেল সিট মানে সেলের যে লেয়ারটা আছে সেটা দুটো দিকে মুভ করে যাচ্ছে, মানে এই যে সেলস গুলো ছিল এক্সটেন্ডেড হয়ে দুদিকে মুভ করে যাচ্ছে। এখানে শুধু ইন্ডিভিজুয়াল সেলস গুলো জাস্ট এই বরাবর ইনওয়ার্ড মুভ করেছিল। এখানে কি হচ্ছে, সেলস গুলো বেসাল সারফেসের দিকে, মাঝামাঝি নয় কিন্তু বেসাল সারফেস মানে এই দিকে মুভ করে যাচ্ছে, সে তখন হবে ইনভলিউশন। যেমন আমরা দেখি অ্যাম্ফিবিয়ানের মেসোডার্ম, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে যে মেসোডার্ম তৈরি হয় তখন এই ইনভলিউশন হয়। সি আর্চিনের এন্ডোডার্ম ফর্মেশনের সময় ইনভ্যাজিনেশন হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এপিবলি। এপিবলি কি, এপিবলি হচ্ছে যে সেল সিট গুলো যদি এক্সপ্যান্ড করে, এটা ছিল ভেতরের দিকে মুভ করছে, আর এইটা হচ্ছে বাইরের দিক থেকে সেলসটা ঘিরে আসছে এদিকে। বাইরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা, অ্যারো গুলো ভালো করে একটু খেয়াল রাখতে হবে যে কোন দিক থেকে কোন দিকে মুভ করছে। এই দিকে সেলস গুলো মুভ করে এসে এই দিকে চলে আসছে, এই দিকে সেলস গুলো মুভ করে এসে এই বরাবর, মানে জাস্ট ঘিরে ফেলছে চারিদিক থেকে, তখন হচ্ছে এপিবলি, এক্সপ্যানশন অফ ওয়ান সেল সিট ওভার দ্য আদার সেলস। ঠিক আছে, যদি একটা সেলের সারফেস, যেমন এইখানটা হয়তো সেলটা আছে, এই বরাবর ঘিরে ফেলছে, এই দিক থেকে সেলস গুলো মুভ করে করে এসে ঘিরছে। এই এই যে নীল কালারের যে সেলসটা আছে সেই সেলসটা এই বরাবর মুভ করে এসে এখানে ঘিরছে। এটা কি ছিল, সেল সিটটা। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সেল নেই, এখানে যেন খেয়াল থাকে, এটা সেল সিট। সেল সিটটা কি করছে না, বেসাল লেয়ারের সাথে ভেতর দিকে মুভ করছে। ইন্টার্নিং হচ্ছে কিন্তু ভেতর দিকে ভেসেল লেয়ারের সাথে অ্যাটাচড হয়ে মুভ করছে। ঠিক আছে, এটা কি হচ্ছে না, সেল সিট গুলো বাইরের দিকে এটা হচ্ছে এক্সপ্যান্ড করছে, সেটাকে বলছি এপিবলি। ইনভলিউশন, স্যার এখানটা এপিবলি। একবার বলুন। কোনটা? এই দুটো তো গুলিয়ে গেল, ইনভলিউশন আর এপিবলিটা। এপিবলিটা হচ্ছে যে ভেতরের বাইরের যে লেয়ারটা আছে, বাইরের সাপোজ এটা ভেতরের লেয়ারটা, আর এটা হচ্ছে বাইরের সেলস গুলো। বাইরের সেলসটা কি করছে, এই বরাবর মুভ করে আসছে। সাপোজ এই নীল কালারের যে সেলস গুলো সেগুলো বাইরে, এ কি করছে, বাইরের দিকে সেল সিট গুলো এক্সপ্যান্ড করে করে এটাকে ঘেরার চেষ্টা করছে। মানে এই সেলস, বাইরের যে সেলস গুলো আছে সেগুলো বাইরের দিকে পেরিফেরির দিকে হয়ে হয়ে পুরো, মানে এরা একটা সেলস এইদিকে মুভ করে আসছে, আর একটা সেট অফ সেলস এইদিকে মুভ করে আসছে, দিয়ে এসে এরা এই বরাবর ঘিরে ফেলার চেষ্টা করছে বাইরের দিক থেকে। ঠিক আছে, এটাকে বলছে এপিবলি। আর ইনভলিউশন হচ্ছে সেলটা ইনওয়ার্ড ভেতরের দিকে মুভ করে এগিয়ে যাচ্ছে। এখানে কিন্তু বাইরে থেকে এগিয়ে না, এই সেলসটায়, এখানে যেটা হচ্ছে যে এই সেলসটা ছিল, এই সেলটা ভেতর দিকে এসে ভেতর দিকেই ইনওয়ার্ড মুভ করে যাচ্ছে, আর ওটা হচ্ছে বাইরের দিক থেকে এসে পুরোটা ঘিরে নিচ্ছে, যেটা হচ্ছে এপিবলি। দুটোতেই সেল সিট, এক্সপানশন অফ সেল সিট ওভার দ্য আদার সেলস, এটার ভেতরের দিকে ঢুকছে। এখানে হচ্ছে ইন্টার্নিং অফ সেল সিট, এটা সেল সিটটা ভেতরের দিকে মুভ আচ্ছা, করছে। মানে ওই সেল সিটটা একটা এক্সটার্নালি মানে রাউন্ড হয়ে চলে আসছে, আর এটা ভেতর দিক থেকে হচ্ছে। হ্যাঁ, যদি ভেতর দিকে মুভ করে তাহলে ইনভলিউশন, আর যদি বাইরে থেকে ঘিরে নেয় তাহলে সেটা হলো এপিবলি। হ্যাঁ, ঠিক আছে। আর স্যার এবারে এই ইনভ্যাজিনেশন যেটা হচ্ছে সেখানেও কি সেল সিটই থাকছে নাকি ওই সেলগুলো উপর দিয়ে উঠে যাচ্ছে? হ্যাঁ, যা ও সেল সিটই তো, হ্যাঁ হ্যাঁ। সেলস গুলো মুভ করছে, কিন্তু এখানে মানে ইনওয়ার্ড মুভমেন্ট, মানে যে বড় মিডল বরাবর হয়ে যাচ্ছে, মানে ব্যাসাল সারফেসের দিকে নয়। এটাতে সেল সিটটা ব্যাসাল সারফেসের দিকে মুভ করছে না, এটা যেমন এই দিকে, মানে কোন হয়ে একদম যে বেস আছে সেদিকে মুভ করে, এটা কিন্তু যে কোনো মিডল বরাবর হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইনফোল্ডিং হ্যাঁ অফ স্যার। সেল সিট ইনটু এমব্রিও। আচ্ছা, এবারে চলে আসে ডিল্যামিনেশন। ডিল্যামিনেশন কি বলছে, এই সেল সিটটা এটা দুটো ভাগে ভেঙে যাচ্ছে, যে ভেতর উপরের যে লেয়ারটা আছে সেটা দুটো ভাগে ভেঙে
আস্তে আস্তে নিচের দিকে পড়ছে। মানে এইরকম এই দুটো লেয়ার আছে, সাপোজ এই একটা লেয়ার আর নিচে আর একটা লেয়ার, এই দুটো লেয়ার ভেঙে যাচ্ছে, গিয়ে এই দিকের সেলস গুলো নিচে নিচে পড়ে একটা, সাপোজ এই সেলস গুলো ভেঙে গিয়ে এখানে একটা দুদিকে দুটো, উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার তৈরি করছে, এটাকে বলছে ডিল্যামিনেশন। স্প্লিটিং অর মাইগ্রেশন অফ ওয়ান সিট ইন্টু টু সিট, দুটো, একটা সিটকে দুটো সিটে ভাঙা হচ্ছে, তখন হচ্ছে সেটাকে বলছে ডিল্যামিনেশন। হ্যাঁ, লাস্ট ওয়ান হচ্ছে সেটা হলো ইনগ্রেশন। ইনগ্রেশন হচ্ছে কি, মাইগ্রেশন অফ ইন্ডিভিজুয়াল। আচ্ছা, ডিল্যামিনেশনটা এটা খুব কোশ্চেন পেপারে পড়ে, এটা যেন একটু খেয়াল থাকে। বার্ড সেল, আমরা দেখবো বার্ড সেল যখন গ্যাসুলেশন, ম্যামেলিয়ানস এন্ড বার্ডস এর যে হাইপোব্লাস্ট সেলস ফর্মেশন হয়, তখন এই ডিল্যামিনেশন লাগে, বার্ডস এর প্রসেসে ডিল্যামিনেশন লাগে। ঠিক আছে, এবারে আমরা চলে আসি ইনগ্রেশন। ইনগ্রেশন কি না, ইন্ডিভিজুয়াল সেলস যদি ভেতরের দিকে মুভ করে, মাইগ্রেশন অফ ইন্ডিভিজুয়াল সেলস ইনটু দ্য এমব্রিও, ইন্ডিভিজুয়াল সেলস যদি ভেতরের দিকে মুভ করে তখন তাকে বলছি ডি এই ইনগ্রেশন। ঠিক আছে, মাইগ্রেশন অফ ইন্ডিভিজুয়াল সেলস ইনটু দ্য এমব্রিও, এমব্রিওর ভেতরে যদি ইন্ডিভিজুয়াল সেলস মুভ করে তখন তাকে বলছি ইনগ্রেশন। এটার আমি একটা অ্যানিমেশন দেখাই, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। এই যে এটা হলো ইনভ্যাজিনেশন। এক মিনিট, শেয়ার হচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে সবার সাথে। হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখা যাক ইনভ্যাজিনেশনটা কি। জাস্ট এই যে সেলস গুলো, এগুলো প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল সেলস, যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলস যদি ভেতর দিকে মুভ করছে, জাস্ট সেলটা ভেতর দিকে আসছে, দিস আর ইনভ্যাজিনেশন। বেসাল লেয়ারের দিকে চলে আসছে, এটা হলো ইন্টারনাল সারফেস, এটা হলো বেসাল মানে পেরিফেরির দিকে যে লেয়ারটা, কিন্তু এই বরাবর মাঝ বরাবর এলো আসছে না, কিন্তু সেলস গুলো কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল সেলস গুলো পেরিফেরির দিকে হয়ে এটাকে কভার করছে, এটা ভেতর দিকে কভার করছে। ঠিক আছে, তাহলে হলো ইনভলিউশন। ইন্ডিভিজুয়াল সেলস এখানে, কিন্তু এখানে কি হচ্ছে যে সেলস গুলো মুভ করে গিয়ে কিন্তু সিট ফর্ম করছে, মানে এই এই যে তিনজন, এরা কিন্তু এই তিনটে যদি আমি সেল ধরি, এরা কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগেরটাতে কি ছিল, যখন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সেলসটা জাস্ট এই যে জাস্ট সাম সেলস মুভ করে যে বাইরে থেকে ঘিরে নিচ্ছে সেলসটাকে, এটা হলো এপি বলি। ঠিক আছে, এগুলো হলো ডিফারেন্ট যে জার্ম সেলস গুলোর নাম, টোটাল সেলস যাদের, বোঝা গেল এখানটা, যে এইটা হলো মরফোজেনেটিক মুভমেন্ট বলা হয়, মানে সেলস এখানে যেভাবে মুভ করছে সেটাকে বলছি মরফোজেনেটিক মুভমেন্ট। এই মরফোজেনেটিক মুভমেন্ট তাহলে কত ধরনের হলো, আমরা মরফোজেনেটিক মুভমেন্ট পাঁচটা ধরনের পেলাম, তাই তো। তার মধ্যে মেজর ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন পেপারে যেটা পরীক্ষায় যেটা আসে, সেটা হলো এই আমাদের ডিল্যামিনেশন আর হচ্ছে ইনভলিউশনটা বেসিক্যালি আসে। ইনভলিউশন, ডিল্যামিনেশন, বেসিক্যালি এই ডিল্যামিনেশনটা পরীক্ষা খুব পড়ে এবং লাগবেও। মানে এর পরে আরো যেটা জটিল পার্ট হচ্ছে সেটা হলো আমাদের ওই গ্যাসুলেশন ইন ফ্রগস।
আমি অতটা ডিটেলসে যাব কিনা সেটা আমি ভাবছি, মানে তো বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না তো? মানে এখানে কি হচ্ছে, আরো অনেক কিছু আছে কিন্তু অত লাগবে না আমার অত, কারণ ফিজিওলজি আছে, বটনি আছে, সুতরাং একটা পার্টেই পুরো যে অতটা না আসার কথা, ঠিক আছে? তো আবার কিছু কোশ্চেন হয়েও আসতেও পারে, আবার বলাও যায় না, ঠিক আছে? তো আমরা নেক্সট দেখবো, তাহলে এটা হলো